নমস্কার বন্ধুরা। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর যেখানে কিন্তু আমাদের ফল্টগুলো তুলে ধরবো আর একদম। আমরা কি কি ভুল করেছি আমাদের ভুলটাও আমাদের দেখানো উচিত আছে, হ্যাঁ, যে শুধু কি আমাদের ভালোগুলোই দেখাবো সেটা কিন্তু নয়। একদমই। আর তেমন একটা টপিকের হুম ভিডিও, হুম। সেটা সবাই আর ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটাই বলছে যে বড় দেশ হলেই ইচ্ছা মতন পানি নিয়ন্ত্রণ করা যায়, তার মানেটা কিন্তু তো বুঝে গেছো? অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন, তো কি একদম। ডিটেলস অবশ্যই দেখো। ফ্যাক্টগুলো মুখে তো শোনা যায়, কিন্তু হুম, ফ্যাক্টগুলো মানে অরিজিনালি লাইনটা শুনলেই তো বোঝা যায় কি ধরনের ভিডিও। ভিডিও হতে আর চলেছে। সেরকমই ধরনের আমাদের ফল্টের ভিডিও নিয়ে চলে এসেছি, কি কি ভুল করেছি তার জন্য সাধারণ মানুষ কি হ্যাঁ, পস্তাচ্ছে। তো আর একটা হাইলাইটেড টাইটেলটাই হলো উন্নয়ন দেশগুলি কিভাবে বুঝতেই পারছো আন্তঃসীমান্ত এবং নদীগুলো পানি নির্ধারণ করে। তো অবশ্যই বুঝতে, যেমন চায়না করে, ইন্ডিয়া করছে, পাকিস্তানও করে, বিভিন্ন বড় বড় যে কান্ট্রিগুলো সেগুলো কিন্তু এই যে বাঁধ এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। তো অবশ্যই দেখবো, যেমন চীনের একটা বাঁধ আছে, সেটার জন্য ঘূর্ণয়ন থেমে গেছে, মানে পৃথিবীর গতিবেগ অনেকটাই কমে গেছে। মানে বুঝতেই পারছো, একটা বাঁধের জন্য যদি একটা পৃথিবীর ঘূর্ণয়ন মানে থেমে যায়, মানে কমে যায়, তার মানে বোঝার বিষয়। তো চলো গাইজ ভিডিওটি দেখবো। আর বাঁধ মনে করি যে প্রকৃতি যেমন সৃষ্টি তেমনভাবেই চলা উচিত, এই বাঁধটা নিয়ন্ত্রণ করা উচিত না, আমি মনে করি। তো চলো গাইজ ভিডিওটি দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইজ একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমেই। তো চলো গাইজ আজকে ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। এই ভিডিও রিসার্চ করতে যখন বসছি, অর্থাৎ 21শে আগস্ট রাতের আধারে ভারত তার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ বাংলাদেশের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই খুলে দিয়েছে। আর এই ব্যাপারে তাদের পক্ষ থেকে শোনা যায় যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল তাদের ত্রিপুরা রাজ্যে। আর এতে এখন পর্যন্ত 7 জন নিহত হবার খবরও পাওয়া গিয়েছে। সম্ভবত রাত 12টার পর থেকেই ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়। আর 21শে আগস্ট সকাল 8:35 পর্যন্ত এই বাঁধের 3টি গেটের মধ্যে একটি খোলা। আর এতেই আমাদের দেশের নোয়াখালী, কুমিল্লা আর ফেনী জেলাতে শুরু হয়েছে চরমভাবে মানবসৃষ্ট এক বন্যা। যদিও বিভিন্ন জায়গায় এটাও বলা হচ্ছে এই বন্যার একমাত্র কারণ এই বাঁধ না, বরং এই সব অঞ্চলের অতিবৃষ্টি। কিন্তু একই সাথে কুমিল্লার গোমতী নদীর পানি অনেক বিপদসীমা বৃষ্টিও হয়েছে, অতিক্রম আমি করে যতদূর গেছে জানি। খুবই রিসেন্টলি। কাজেই এই বন্যার একমাত্র কারণ এই বাঁধ না হলেও অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ যেটা সেটা বলাই যায়। চিন্তা করেন, ভারতের এই বন্যা ছিল সম্পূর্ণ প্রাকৃতিক, যেটা হয়তো প্রাকৃতিকভাবে আমাদের এই ফেনী জেলাতেও হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু সেখানে যদি বাঁধ না থেকে পানির ন্যাচারাল ফ্লো থাকতো, তাহলে হয়তো সেটা এতটাও মারাত্মক হ্যাঁ, হতে এটাই পারতো না। বলছিলাম আর আমি। সেখানে তারা এই বাঁধ বানিয়ে পানি পরিমাণ বাড়িয়েছে গত কয়েক দশক ধরে। আর এখন যখন একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য তারা এটার কন্ট্রোল করতে পারে নাই, তখনই এত বছর ধরে জমানো পানি সহ এইবারের অতিবৃষ্টির পানি তারা ছেড়ে দিল আমাদের দিকে। আর এত বছর কেন বললাম? কারণ ত্রিপুরারই একটা সংবাদ মাধ্যম বোরক টাইমসের মতে 1993 সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলেছে তাদের কর্তৃপক্ষ। যাই হোক, এই বন্যার কারণ আর হাইড্রোলজির ব্যাপার স্যাপার নিয়ে এক্সপার্ট কেউই হয়তো আপনাদের কাছে ভিডিও দিবে, আমি এই ফিল্ডের এক্সপার্ট কেউ না। কিন্তু ভারতের এই বারবার কোনো সতর্কবার্তা ছাড়াই বাঁধ ছেড়ে দেওয়া আর ইচ্ছামতো পানি স্টোর করা যে একটা ধ্রুব সত্য, এটা নিয়ে কোনো ডিবেট আশা করি নাই। আর তাই আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভারত যে বছরের পর বছর ধরে এই কাজগুলো করে যাচ্ছে এটা আসলে কতটুকু এথিক্যাল। বিশ্বের ভারত আর বাংলাদেশ ছাড়াও আরো তো শ দেশ নিজেদের মধ্যে অসংখ্য নদীর পানি শেয়ার করে। তাদের ক্ষেত্রেও কি এরকম একটা দেশ নিজেদের ইচ্ছামতো পানির দাতা আর অন্য একটা দেশ অসহায়ের মতো পানির গ্রহীতার হিসেবে রোল প্লে করে? প্রথমে আমি কিছু এটা তো মানুষের প্রশ্নের প্রশ্নকে বিষয়। অ্যাড্রেস করতে চাই। বাঁধ খুলে দেওয়ার সাথে সাথেই ভারতের পক্ষ থেকে বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস আমার চোখে আসা শুরু করে, যার মূলভাবে এরকম ছিল যে কত হরিবল প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেখানে, আর সেখানে সাধারণ মানুষগুলো কতটা অসহায়। আই অ্যাগ্রি, প্রাকৃতিক দুর্যোগ বিশ্বের যে কোনো অঞ্চলের মানুষের জন্য বা স্পেসিফিকভাবে প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য খুবই ভয়ের একটা কারণ। এই প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা বাংলাদেশিদের মতো বা আমার মতো উপকূলীয় অঞ্চলের মানুষের মতো আর কেউই অনুধাবন করতে পারবে না। কিন্তু নিজে বাঁচতে একটা প্রাকৃতিক দুর্যোগকে কনভার্ট করে একটা মানবসৃষ্ট দুর্যোগ বানিয়ে সেটার ভয়াবহতা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়ে এবং বেরিয়ে কোনো যায়। রকম ওয়ার্নিং ছাড়া আরেক দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া, এটা কি কোনো ধরনের ক্রাইম মনে হয় না আপনার? আর তার থেকে সহজ একদম। একটা কথা হচ্ছে, এখানে যদি একটা পানির crime ফ্রি মনে ফ্লো হয়। থাকতো তাহলে কি আপনার মনে হয় জিনিসটা এত ভয়াবহ হতো? দেখেন, একটা নদীর পানি যখন ফ্রি ফ্লো হবে তখন স্বাভাবিকভাবেই বর্ষার সময় এখানে পানি বাড়বে, কখনো কখনো হয়তো বা বন্যাও হবে, কিন্তু অবশেষে সেই পানি প্রবাহিত হয়ে সমুদ্রেই চলে যাবে। পানির পরিমাণ বাড়লেও সেটা থাকবে প্রাকৃতিক নিয়মে, আর নদীরও ন্যাচারালি এই পানি ধারণ ক্ষমতা থাকবে। কিন্তু যখন আপনি এমন একটা নদীতেই বাদ দিবেন, সেখানে একদিকে যখন পানির পরিমাণ অনেক বেড়ে যাবে, অন্যদিকে সেটা কিন্তু কমে যাবে। আর এই জন্যই পানির অভাব থাকা অঞ্চলটাতে আস্তে আস্তে নতুন নতুন চর জেগে উঠতে থাকবে, অর্থাৎ পানি প্রবাহের আর ধারণ করার ক্ষমতা অনেক কমে যাবে। আর যার কারণে কিন্তু এখানে আবারও যখন অনেক বেশি পরিমাণে পানি আসবে, তখন তার ধারণ ক্ষমতা না থাকার কারণে সেই পানিটা
বন্যার রূপ নিবে। একদমই ক্লাস 1-এর বাচ্চারও এটা বোঝার কথা, বাট আবারও বলে রাখি এটা কিন্তু একটা খুবই সিম্পলিফাইড একটা উদাহরণ। বন্যা জিনিসটা এতটাও সিম্পলিফাইড না। বন্যার পেছনে অনেক কমপ্লিকেটেড কারণ থাকতেই পারে, আর বন্যা প্রাকৃতিক কারণেই হয়ে থাকে বেশিরভাগ সময়। আমি এটার এক্সপার্ট কেউ না, সেটা আগেই বলেছি, তাই বন্যার পেছনে এই বাঁধের দায় আমি সরাসরি দিতে পারছি না, সেই দায় এই ব্যাপারে good এক্সপার্ট point কেউই কিন্তু হয়তো দিতে বললেন। পারবে। বাট এখানে যে 1993 সাল থেকে বাঁধ দিয়ে পানি বন্ধ করে বা নিয়ন্ত্রণ করা হয়েছে, দ্যাট ইজ এ ফ্যাক্ট। মানে চিন্তা করেন 30 বছরেরও বেশি সময়ের জন্য এই বাঁধের সাথে যে কানেক্টেড বাংলাদেশের নদীগুলো আছে সেগুলো যাই পেয়েছে বলেন, তারা কিন্তু স্বাভাবিক পানির ফ্লোটা পায়নি। আর এখন এত বছর পর সেই পানি ছেড়ে দিয়ে তারা নিজেরা হাফ ছেড়ে বাঁচলো বা বাঁচার চেষ্টা করলো হয়তো, কিন্তু এই অঞ্চলের মানুষের উপর যেটা নামিয়ে আনলো সেটা কি ইন্টারন্যাশনাল ক্রাইমের থেকে কোনো অংশেই কম বলা যাবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর কেবলমাত্র এইবারের ঘটনাই না, রিসেন্ট কিছু ইয়ার্সের কিছু ঘটনা দেখেন, এই লিস্টটা দেখেন। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এবারই যে নিরুপায় হয়ে এরকম করতে হয়েছে, ব্যাপারটা মোটেও এরকম না। প্রতি বছরই এক বা একাধিকবার এমন মানবসৃষ্ট বন্যার ভুক্তভোগী হচ্ছি আমরা। বাংলাদেশ যৌথ নদী কমিশনের তথ্য মতে বাংলাদেশ আর ভারতের মধ্যে 54টা নদীর পানি তারা শেয়ার করার কথা, অর্থাৎ 54টা আন্তঃসীমান্ত নদী রয়েছে এই দুই দেশের মধ্যে। আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া তথ্য থেকে জানা যায় এই 54টি নদীর মধ্যে 30টি নদীর গতিপথই নাকি কোনো না কোনোভাবে বাঁধ দ্বারা প্রভাবিত। যদিও বলে রাখি এই 30টা বাঁধের কথা ফেসবুকেই বেশি চলে বেড়াচ্ছে, এইটা সরাসরি ভেরিফাই করার মতো এক্সাক্ট ডাটা আমি কোথাও পাই নাই, এই কারণে এইটার পেছনে আমি খুব বেশি জোর দিব না। বাট নম্বর যাই হোক না কেন, বাংলাদেশের প্রায় সব দিক থেকেই যে বিভিন্ন বাঁধ বাংলাদেশের পানি নিয়ন্ত্রণ করে, এইটা একেবারে ধ্রুব সত্য। আর ধরেন এই নাম্বার খেলাটা আমরা বাদই দিলাম যে কতটা বাঁধ আছে এইটুকু, যেহেতু এর পেছনে একেবারে এক্সাক্ট আমি কোনো রিসার্চ আর্টিকেল বা কোনো নিউজ আর্টিকেল পাইনি, সো এই খেলা বাদ। বাট তারপরেও আজকের এই সিভিলাইজড ওয়ার্ল্ডে একটা দেশ কি আসলে অন্য দেশের মানুষ কতটুকু পানি পাবে এবং সেটা কখন পাবে সেটা নিজেদের খেয়াল খুশি মতো নির্ধারণ করতে পারে? ইন্টারন্যাশনাল ল এই ব্যাপারে কি বলে? আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দেশগুলো, যেগুলোকে আমরা তথাকথিত উন্নত দেশ হিসেবে চিন্তা করি, তারা এই ব্যাপারগুলো কিভাবে সলভ করে চলেন তো দেখি। প্রথমে আপনাদের কিছু স্ট্যাটস বলি। পৃথিবীর মোট সারফেস ওয়াটারের 47% পানি অ্যাটলিস্ট 2টা দেশ মিলে শেয়ার করে, আর এই শেয়ার করা পানিগুলোর উপর ওয়ার্ল্ডের অ্যাটলিস্ট 40% মানুষ নির্ভর করে। 153টি দেশে মোট 310টা নদী নিজেদের মধ্যে শেয়ার করে, আর এই 310টি নদীর মধ্যে একটু আগেই বলা তথ্য মতে 54টি নদী কেবলমাত্র ভারত আর বাংলাদেশের মধ্যেই আছে। তার মানে হয়তো বুঝতেই পারছেন আমাদের এই অঞ্চলের জন্য এই দুই দেশের মধ্যে পানি বন্টন, প্রপার পানি বন্টন কতটা বেশি জরুরি। এখানে ইউরোপের একটা সাকসেস স্টোরি বলি আপনাদের। ইউরোপিয়ান ইউনিয়নের তথ্য মতে পৃথিবীর সব থেকে বেশি কমিউনাল রিভার বেসিনের অবস্থান ইউরোপেই, আর দৈর্ঘ্যের দিক থেকে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে দানিউবে। এই একই নদী জার্মানি, স্লোভাকিয়া, মালদোভা আর ইউক্রেন সহ অসংখ্য দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আর এই নদীরই পানির বন্টন সঠিকভাবে নির্ধারণ করার জন্য দানিউবে রিভার প্রোটেকশন কনভেনশন সাইন করা হয় 1994 সালে। আর এইটা কেবলমাত্র পানির সঠিক বন্টন ছাড়াও ফ্লাড প্রিভেনশন এবং পলিউশন প্রিভেনশন নিয়েও কাজ করে। আর এই নদী যেই সব দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তার প্রতিটি দেশের গভর্নমেন্টই কিন্তু এর পেছনে স্টেপগুলো নেয়। এখন আসেন এই ব্যাপারে বিশ্বের যে বড় বড় সংস্থাগুলো আছে তারা কি বলে। ট্রান্সবাউন্ডারি ওয়াটার নিয়ে কথা বললেই দুইটা কনভেনশনের নাম আসবে। একটা হচ্ছে দ্য UN 1997 কনভেনশন অন দ্য ল অফ নন ন্যাভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস, এবং অন্যটা UNECE 1992 কনভেনশন অন প্রোটেকশন and use of transboundary water courses and international lakes। 1997 ইউএন কনভেনশনের আর্টিকেল 5-এ বলা হয় যেসব দেশ একটি নদী বা জলপথ ভাগ করে নেয় তাদের নিজ নিজ সীমানার মধ্যে এটি ন্যায্য এবং যুক্তিগতভাবে ব্যবহার করতে হবে। তারা জলসম্পদটিকে এমনভাবে ব্যবহার এবং উন্নয়ন করার চেষ্টা করবে যা টেকসই এবং সবার জন্য লাভজনক হয়। এটি করার সময় তাদের অন্যান্য দেশের চাহিদা ও স্বার্থ বিবেচনায় নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে জলপথটি সঠিকভাবে রক্ষা করা হচ্ছে। এছাড়াও তাদের ন্যায্য এবং যৌক্তিকভাবে এই নদী বা জলপথ ব্যবহারের উন্নয়নের এবং সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করতে হবে। এর মানে হলো প্রতিটি দেশের এই জলপথ ব্যবহারের অধিকার রয়েছে এবং একই সাথে এটি সুরক্ষা ও উন্নয়নের জন্য অন্যান্য দেশের সহযোগিতা করার দায়িত্ব রয়েছে, যাই মূলত এই আর্টিকেল 5-এ উল্লেখ করা হয়েছে। আর আর্টিকেল 6 অনুযায়ী আন্তর্জাতিক এসব নদীপথগুলোর ন্যায্য এবং সুষ্ঠুভাবে ব্যবহার করতে হলে কয়েকটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। সেগুলো হচ্ছে নাম্বার 1 ভৌগোলিক, জলবিজ্ঞান, জলবায়ু, পরিবেশগত এবং প্রাকৃতিক অন্যান্য বিষয়। নাম্বার 2 সংশ্লিষ্ট দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক প্রয়োজন। নাম্বার 3 প্রতিটি দেশের জনসংখ্যা যারা এই জলপথের উপর নির্ভরশীল। নাম্বার 4 এক দেশের জলপথ ব্যবহারের ফলে অন্য দেশের উপর যে কোনো ধরনের প্রভাব পড়তে পারে সেটা বিবেচনায় রাখা। নাম্বার 5 জলপথের বর্তমান ও ভবিষ্যৎ ব্যবহার। আর নাম্বার 6 জলপথের সংরক্ষণ,
সুরক্ষা, উন্নয়ন এবং অর্থনৈতিক ব্যবহারে খরচ। এটাই হচ্ছে এই কনভেনশনের দ্য ইকুইটেবল অ্যান্ড রিজনেবল ইউটিলাইজেশন প্রিন্সিপাল, যেখানে আসলে এই আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে আরো অনেক বেশি কথাই বলা হয়েছে। সেই সবগুলো পয়েন্ট আর উল্লেখ করলাম না, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে নিজেরাই দেখে আসতে পারেন। কিন্তু এইটা ছাড়াও সেখানে আরো একটা প্রিন্সিপাল বা রুলের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে নো হার্ম রুল। এখানে 1997 সালে নিউ ইয়র্ক জাতিসংঘ কনভেনশনের ধারা 7 অনুযায়ী 2টা পয়েন্টের কথা উল্লেখ করা হয়। নাম্বার 1, যেসব দেশ তাদের সীমানার মধ্যে একটি আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে তাদের অন্য দেশগুলোতে উল্লেখযোগ্য ক্ষতি না করার জন্য সব ধরনের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আর নাম্বার 2, যদি কোনো দেশ এগুলো সব অন্য rules এর দেশে মধ্যে পড়ে। উল্লেখযোগ্য ক্ষতি করে তাহলে ক্ষতি হওয়া দেশটির সাথে পরামর্শ করে ধারা 5 এবং 6 শর্ত মেনে সেই ক্ষতি কমানোর বা দূর তাহলে করার এই- জন্য এই প্রয়োজনীয় ভারতের পদক্ষেপ মধ্যে নিতে rules হবে। নেই কেন? আর যদি প্রয়োজন হয় ভারত আর ক্ষতিপূরণের বাংলাদেশের মধ্যে? বিষয়টিও আলোচনা করা যেতে পারে। আর এটা মানে কিন্তু বুঝতে পারছেন ইন্টারন্যাশনাল বলছি। মহলে এই ধরনের ইস্যুগুলো হলে সেগুলো সলভ করার জন্য যথেষ্ট পরিমাণ দিক নির্দেশনায় দেওয়া আছে। আর এই দিক নির্দেশনাগুলোকে অনুসরণ করেই বিভিন্ন দেশের গভর্নমেন্টের দায়িত্ব তাদের নিজেদের দেশের পপুলেশনের সুবিধা চিন্তা করে আর একই সাথে অন্য দেশে যাতে ক্ষতি না হয় সেই কথা মাথায় রেখেই পলিসি আর নিজেদের মধ্যে চুক্তি তৈরি করা, আর একই সেটাই তো সাথে দেখছি, সেই সব চুক্তিগুলো দেশেই চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে কিনা সেই দিকেও নজর রাখা। বাট আমরা কি করেছি? 2018 সালে এই ব্যাপারে একটা স্ট্যাটাস দেয় বুয়েটের ফার্স্ট ইয়ারের এক ছাত্রকে সরকারের পেটোয়া বাহিনী দিয়ে মার্ডার করেছি। অসংখ্য ভারত সফরে তাদের কেবল দিয়েই গিয়েছি এবং নিয়ে এসেছি মুখে বলার মতো কয়েকটা জিনিস। 16টা বছর আমরা সরকারি পর্যায় থেকে এইসব ব্যাপার নিয়ে কোনো প্রতিবাদ তো করিই নাই। উল্টা একজন সাধারণ মানুষ যদি কোনো স্ট্যাটাস দেয় বা কোনো ইউটিউবার যদি একটা ভিডিও বানায় তাহলে তাকে ভয় দেখানো তাকে হয়েছে step রাষ্ট্রীয় দেখানো পর্যায় থেকে। বাট এখানে আসলে এটাও মাথায় রাখা উচিত, ঢালাওভাবে ভারতের দোষ দেওয়া ছাড়াও আমাদের উচিত নিজেদের পানির অব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলা। আর যেহেতু এই বাদ ভারতের নিজেদের ভূখণ্ডেই বন্যায় প্লাবিত করার আশঙ্কা দেখা দেওয়াই তারা খুলে দিয়েছে। আর যদিও তাদের উচিত ছিল আগেই প্রপার ওয়ার্নিং দেয়া আর সাথে আমাদের অন্তত সময় দেওয়া যাতে rules এই তো নেই অঞ্চলের সেরকম ক্ষয়ক্ষতি কিছু মোকাবেলা দেখছি করার না, তাই না? অন্তত ব্যবস্থা আমরা নিতে পারতাম। কিন্তু এখানে তারা আমাদের ভালোর কথা চিন্তা করে নিজেদের যে ধ্বংস ডেকে আনবে এইটাও তো আসলে আশা করা উচিত না। আর এখানেই এজন্য আপনাদের প্রশ্ন করা উচিত আমাদের ব্যবস্থাপনাটা আসলে কি? এত বছর পরেও আমরা কেন অভ্যন্তরীণ একটি পানি ব্যবস্থা কৌশল শক্তিশালীভাবে তৈরি করতে পারিনি? অর্থাৎ সেটাই তো কেন দেখছি। আমরা বন্যা, খরা আর লবণাক্ততা এইসব ব্যবস্থা প্রিভেন্ট করার জন্য নিজেদের কোনো পথ বের করতে পারিনি? কেন এই একদম। কয়েকদিন আগেই এর জন্য ব্যবস্থা না নিয়ে এই বন্যা নাকি আমাদের মাটির জন্যই উপকারী এমন বক্তব্য আসছে খোদ প্রাইম মিনিস্টারের থেকে? খরা, প্রচন্ড খরা গেল, খরার পরে এই যে বন্যাটা এবং এটা যে যাচ্ছে, এটা আমাদের মাটির জন্য কিন্তু খুব ভালো হলো, কারণ মাটিগুলো উর্বর হলো, নদী খাল বিল, না, কথা একটা আমাদের লজিক্যাল পুকুর, কথা। সেখানে পানি আসলো। আর লজিকের জন্য তো দেশেই থাকতে পারবে না। বাট থ্যাঙ্কফুলি উই গট রিড অফ দ্য সিটি গভর্নমেন্ট। আর সামনের দিনগুলোতে আমরা এর জন্য একটা ভালো কিছু আশা করতেই পারি, যেই আশাটা লাস্ট 16 বছরে কখনোই করতে পারি নাই। অর্থাৎ সময় হয়তো লাগবে কিন্তু একদিন এই সমস্যার Change একটা হবে। শান্তিপূর্ণ সমাধান আমরা পেতে পারি, যেখানে দুই পক্ষেরই আসলে লাভ থাকবে, কোনো পক্ষই চরমভাবে ক্ষতিগ্রস্ত আর কোনো একটা পক্ষই চুক্তি হওয়া চরমভাবে দরকার আছে। লাভবান হবে না। ছিল। এই আশাটা অন্তত এখন করা যায়। পরীক্ষা নিয়েও তো ছিল। এটাই ছিল ভিডিও, সব সোর্সগুলোর নিচে দেওয়া থাকবে, আপনারা নিজেরা চেক করে অবশ্যই। তো আমি প্রথমে ভেবেছিলাম যে সত্যি যে ভারত এতটা নির্দয় কি করে হতে পারে। তারপরে ভিডিওটার লাস্টের স্টেপগুলো যেগুলো দেখালো যে একটা চুক্তি থাকে কিন্তু দুই দেশের মধ্যে, যেখানে কিন্তু একদম। সাইন করানো হয় কিংবা চুক্তি করানো হয় যে দুই দেশের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেরকম সিচুয়েশনে সমস্ত কিছু কন্ট্রোল করা হয়। কিন্তু এইখানে তো দেশের প্রধানমন্ত্রী গোড়ায় গন্ডগোল করে রেখেছিল। প্রথমত যে ভারত থেকে ত্রিপুরাতে মানে উড়িষ্যাতে যে বাঁধটা নির্মাণ করে কমসে কম 15 বছর পর জলটা ব্যারেজটা খুললো। দেখো ব্যারেজটা যদি কথা খুললো, যদি ভেঙে যায় বা হয়ে যায়, যতটা ক্ষতিগ্রস্ত হয়নি বাংলাদেশে ততটা বেশি, হয়তো পুরো জায়গায় বাংলাদেশে বন্যায় হয়ে যেত। এরকম একটা বিষয় অনেকটা পরিস্থিতি মানে এসছে আপাতত। পরিস্থিতিতে কন্ট্রোল হয়েছে কিন্তু তাও কিন্তু কিছু না কিছু ভুল অবশ্যই আছে। আর একটা আর সেই ভুলগুলোই কারণটা কি সেটার জন্যই আমরা ভিডিওটা নিয়ে এসেছি, কারণ যেই দেশের প্রধানমন্ত্রী সঠিক থাকে না সেই দেশের সাধারণ মানুষের কি অবস্থা হয় সেটা এই ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। প্রথমত দেখে আমাদের দেশকেও মানে না দোষ দিয়ে পাচ্ছি না, যেমন বন্যাতে এই যে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে না তাদেরকে, কেন এটা কেন 1-2 দিনের মধ্যে তারা কি বুঝতে পারেনি এরকম সিচুয়েশন হবে? হ্যাঁ সত্যিই তো আচমকা বন্যা মানে অতিরিক্ত হ্যাঁ। বৃষ্টিপাত হয়ে গেছে। এখন ব্যারেজ না খুললে তো দুই দেশেরই অবস্থা খারাপ হয়ে যাবে। তো দেখো ব্যারেজটা কখন করে, যখন একদম একদমই সিচুয়েশন আউট situation অফ খারাপ। কন্ট্রোল। হ্যাঁ, একদম কিন্তু out of তার control। আগেও যারা সেই কাজবাজগুলো করছে তাদের কিন্তু বোঝা দরকার আছে, তাদের এক্সপিরিয়েন্স আছে যেহেতু,
তারা কিন্তু বুঝতে পারে যে কখন কি সিচুয়েশন হতে পারে, সেই হিসাবে স্টেপগুলো নেওয়া একদম প্রয়োজন। এই ক্ষেত্রে বলেনি ইন্ডিয়া, এটা সত্যিই খুব খারাপ জিনিস। লাস্টে যেই কথাটা শুনলাম, বললো যে তার জন্য চুক্তি থাকে, সেই চুক্তিটাই যদি না হয় তাহলে কি করে অ্যালার্ট দেবে, কি করে বলবে? হ্যাঁ মানে ফরেক্কার হিসেবে আছে, দেখো মেন কথা ধর তুই হচ্ছে বাংলাদেশ, আমি ইন্ডিয়া, আমার পাওয়ার আছে, আমি যা ইচ্ছে করতে পারি, এরকম একটা বিষয়। তো এটা সেটাও না, সম্ভব না, এটা কিন্তু ওই সম্ভব নয়। অ্যালার্টটা করা উচিত ছিল যে এরকম একদম। বন্যা জল ছাড়ছে, এটা কিন্তু কেমন যেন একটা খারাপ বিষয় হয়ে কিন্তু এই যাচ্ছে। পাওয়ারের সুযোগে সদ্ব্যবহারটা করা ভালো না, এবং সেটাই মনে হলো আমার। এখন তোমরা যদি নিজস্ব চুক্তি বানাতে চাও তো এখন তোমাদের দেশের মন্ত্রী খুবই সুন্দর, মানে প্রধানমন্ত্রী এখন খুবই তো ভালো, সে হয়তো সিচুয়েশন আউট অফ কন্ট্রোল করবে আর সমস্ত কিছুই অ্যালার্ট করবে যে দেশের ক্ষয়ক্ষতি না হয়। হ্যাঁ, আর এইগুলোর জন্য পদক্ষেপ নয় একদম, ভবিষ্যতে, একদম। যে সেই জন্যই এই যে ভিডিওটা বার্তা বানানো। নিয়ে। হুম, তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব যদি না করি তো প্লিজ একদম। সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক